উনি কিন্তু বক্তব্যের ভিতরে বলেছেন কুকুরের হাত থেকে কিন্তু বাঘের হাতে এসেছি। এই যে প্রশ্নটা, এটা মূলত আওয়ামী লীগকেই কি করেছে, মানে একটু ডিফেন্ড করেছে। আমি মনে করি যে ওনার মতন একজন রাজনীতিবিদ বক্তব্যের ভিতরে এই বক্তব্যটা আনাটা সমীচীন হয়নি। ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করার জন্য দেশকে অস্থিতিশীল করার যদি পায়তারা করা হয়, তাহলে এই দেশে আবার চাঁদাবাজির রাজনীতি হবে, টেম্পো স্ট্যান্ড দখলের রাজনীতি হবে, বালুমহল দখলের রাজনীতি হবে, ব্যাংক ডাকাতির রাজনীতি হবে এবং দখলবাজিদের দ্বারা ভরে যাবে। কাজেই ইতিমধ্যে মানে যে পরিমাণ দখলবাজি হয়েছে তার কারণে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 4000-এর কাছাকাছি নেতা কর্মীকে কিন্তু তারা সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্ট আন্দোলনে জামাত এবং শিবিরের নেতা কর্মীরা মানে সরাসরি অংশগ্রহণ করেছেন, সেখানে 71 বাধা হয়ে দাঁড়ায় নাই। কাজেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে 71 কোনো বাধা হয়ে দাঁড়াবে না, এটাই দেশের মানুষ প্রত্যাশা করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমার পক্ষ থেকে কথা, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি ঢাকা 6 আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার এই এরিয়ার ভিতরেই। কাজেই আমি আজকের আপনার লাইভের মাধ্যম দিয়ে এই এলাকার উন্নয়নে সরকারের যে ভূমিকা রাখা দরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে দৃষ্টি দিয়ে যত দ্রুত সম্ভব তাদের এই যৌক্তিক দাবিকে মেনে নেওয়া, তাদের যে দখলকৃত জায়গা এবং বিল্ডিং গুলো আছে সেগুলো দখলমুক্ত করা এবং এই তাদের ক্যাম্পাস তৈরির জন্য প্রয়োজনে আমাদের দেশের এই দুর্নীতিমুক্ত বা দুর্নীতিবাজদের সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য আমাদের অনেক প্রজেক্ট বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যম দিয়ে বাস্তবায়ন হয়েছে। প্রয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসকে সেনাবাহিনীর মাধ্যম দিয়ে বাস্তবায়ন করে একটা সুন্দর ক্যাম্পাস এবং শিক্ষা নির্ভর পরিবেশ ইনশিওর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এরপরে আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। আপনি আমাকে বলেছেন যে মির্জা আব্বাস সাহেব বলেছেন যে দেশের অখণ্ডতা নিয়ে উনি কি করছেন, সন্দেহ প্রকাশ করছেন। কোন কারণে সন্দেহ প্রকাশ করছেন? এই সরকারের কাছে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে পারে, এটা উনি ভালো করে জানবেন। হয়তো হিউম্যানিটেরিয়ান যে প্যাসেজের কথা হয়তো উনি মিন করছেন কিনা আমরা জানি না, তবে আমাদের দলের পক্ষ থেকে এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে এরকম যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যম দিয়ে দেশের কল্যাণে, সেটা যদি কল্যাণকর হয় তাহলে জনগণ চাইলে এটা হতে পারে, না হলে এখানে আমাদের দেওয়ার কোনো সুযোগ নেই। সেটা আলাপ আলোচনা এবং বিশ্লেষণের দাবি রাখে। এটা জনগণের জানার অধিকার আছে যে এটার ভালো এবং মন্দ কি হতে পারে। সরকার তো এখনো পর্যন্ত দিয়েছে এরকমটা বলছে না। আর এই বক্তব্য থেকে আরেকটা জিনিসও প্রতীয়মান হয় কিনা এটা আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই যে তাহলে কি আওয়ামী সরকারই কি আগে ভালো ছিল? উনি কি বোঝাতে চাচ্ছেন? এই সরকারের কাছে যদি তাহলে সরকারের কাছে কি দে? উনি কিন্তু বক্তব্যের ভিতরে বলেছেন কুকুরের হাত থেকে কিন্তু বাঘের হাতে এসেছি। এই যে প্রশ্নটা, এটা মূলত আওয়ামী লীগকেই কি করেছে, মানে একটু ডিফেন্ড করেছে। আমি মনে করি যে ওনার মতন একজন রাজনীতিবিদ বক্তব্যের ভিতরে এই বক্তব্যটা আনাটা সমীচীন হয়নি। বরঞ্চ এদেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে যেটা হয়েছে, আজকে ম্যাডাম জিয়া মুক্ত হয়েছেন, তিনি চিকিৎসা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন, এই ছাত্র জনতার রক্তের বিনিময়িত হয়েছেন। উনিও তো জেলখানা থেকে বের হয়ে এসে অত্যন্ত আবেগ ঘন কান্নাকাটি করে বক্তব্য দিয়েছিলেন যে তাদের কারণেই আমরা বের হয়ে এসেছি। আমাদের রিজভী ভাইও এখন একাকে হুমকি বলে দাবি করেন, উনিও তো বলেছিলেন যে মাসুম বাচ্চাদের এই আন্দোলনের কারণে আজকে আমরা এখান থেকে বের হয়ে এসেছি। কেন জানি এটা করতে পারছেন না। এরপরে হচ্ছে উপদেষ্টাদের সাথে যে উপদেষ্টাগুলো নিয়োগ হয়েছে এখানে, সেই উপদেষ্টাদের তো অনেকেই ওনাদের সাজেশনেও এসেছে। তো ওনারা চাইলে তো এই বিষয়গুলো নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনায় বসতে পারেন এবং ওনারা তো নিয়মিত আলাপ আলোচনায় বসতেছেন। সংস্কার কমিশনের সাথে ওনারা 3 দিন ব্যাপী বৈঠক করেছেন। সরকারের কাছে চাইলে ওনারা বসতে পারেন, কিন্তু দেশকে শত্রু মুক্ত রাখার জন্য সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু এখান থেকে যদি আমরা রাজনৈতিক সংস্কার এবং কালচার পরিবর্তন না করে শুধু নির্বাচনের জিগির তুলে
যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করার জন্য দেশকে অস্থিতিশীল করার যদি পায়তারা করা হয়, তাহলে এই দেশে আবার চাঁদাবাজির রাজনীতি হবে, টেম্পো স্ট্যান্ড দখলের রাজনীতি হবে, বালুমহল দখলের রাজনীতি হবে, ব্যাংক ডাকাতির রাজনীতি হবে এবং দখলবাজিদের দ্বারা ভরে যাবে। কাজেই ইতিমধ্যে মানে যে পরিমাণ দখলবাজি হয়েছে তার কারণে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 4000-এর কাছাকাছি নেতা কর্মীকে কিন্তু তারা সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। কাজেই আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য ভবিষ্যতে যেন কেউ ফ্যাসিস্ট না হতে পারে, সেই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন, একটু আমাকে রিমাইন্ডার দিবেন প্রশ্নটা। প্রশ্ন করেছি যে আপনারা যে একসাথে স্লোগান জাতীয় সঙ্গীত, স্লোগান জাতীয় সঙ্গীত এবং আপনাদেরকে পরবর্তীতে আপনাদেরকে রাজনৈতিক আদর্শটা স্পষ্ট করতে বলেছে। জি, আমাদের রাজনৈতিক আদর্শ খুবই সুস্পষ্ট। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, তারপরে শেখ মুজিবুর রহমান উনি যখন যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, সেই বিচারের ভিতরে 37,000 সামথিং জনগোষ্ঠীকে যখন অপরাধী হিসেবে সাব্যস্ত করা হলো, তাদের বিচার হলো এবং যাদেরকে ক্ষমা ঘোষণা করা হলো তাদের ভিতরে জামাত ইসলামীর কোনো নেতার নাম নেই। 2 নম্বর কথা হচ্ছে, এই তথাকথিত হাসিনার যে ট্রাইব্যুনাল, এখানে শুধু জামাত ইসলামী না, বিএনপির একজন নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও এখানে ফাঁসির মঞ্চে নিয়ে যে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি দেলোয়ার হোসেন সাঈদী, তার ব্যাপারে যে ফাঁসির রায় দিয়েছিল, তাতে আবার সেই রায়কে কেন্দ্র করে 150-র অধিক মানুষের উপর গণহত্যা চালানো হয়েছে। কাজেই এটা একটা মানে পুরাতন জিনিস। এরপর হচ্ছে বাংলাদেশে এই জামাত ইসলামীর আমির, সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, যার ফর্মুলায় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, সেই আমাদের সাথেই কিন্তু আওয়ামী লীগ কি করেছে, আন্দোলন করেছে মাঠে আমাদের সাথে। আবার এখন যারা আমাদের বন্ধুবর যারা আছেন, আমাদের বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দল, তাদের সাথে জোট সরকারে আমাদের মন্ত্রীরাও ছিলেন এবং এর আগে নিঃশর্তভাবে তাদেরকে সমর্থন দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেছিলেন। তখন কিন্তু আমাদের 71 বাধা হয়ে দাঁড়ায় নাই। ফ্যাসিস্ট আন্দোলনে জামাত এবং শিবিরের নেতা কর্মীরা মানে সরাসরি অংশগ্রহণ করেছেন, সেখানে 71 বাধা হয়ে দাঁড়ায় নাই। কাজেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে 71 কোনো বাধা হয়ে দাঁড়াবে না, এটাই দেশের মানুষ প্রত্যাশা করে।